আমরা তো ২০০ বছর ধরে ব্রিটিশদের গোলামি করেছি। ব্রিটিশরা যে সারা পৃথিবী শাসন করেছে, শাসন করতে পেরেছে কারণ তাদের ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রং ছিল। তারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল। চায়না তাদের সুবিধা ছাড়া কোনো কাজ করবে না। ইন্ডিয়া চাচ্ছে আমাদেরকে লুটে পুটে নিয়ে যেতে। তাহলে কেন শুধুমাত্র আমরা তাদের দ্বারস্থ হচ্ছি? প্লেন দিয়ে বোমা মেরে কখনো এলাকা দখল করা যায়? যায় না তো অবশ্যই। ফার্স্টে আপনাকে শেষ করে দিবে, তারপরে পদাতিক বাহিনী আসবে যখন আপনি আর রেজিস্ট করতে পারবেন না। যে সাম্রাজ্যের উত্থান আছে সেই সাম্রাজ্যের পতন হয়। যখন একটি সাম্রাজ্যের উত্থান হয় তখন সবার মোটিভেশন থাকে হাই, সবাই কাজ করতে মানে সবাই পরিশ্রমী থাকে। একটা মানুষ যখন ধর্মীয় মূল্যবোধ গুলো ঠিক মতো নিজেদের মধ্যে ধারণ করে, অর্থাৎ তারপর ধর্মীয় বিভিন্ন রীতিনীতি সে পালন করে, তখন সে এমন একটা সিলিন্ডারের মধ্যে থাকে যে সে যেদিকেই তাকাবে সেদিকেই গ্রো। আমাদের দেশে আইন যারা প্রয়োগ করে তারাও করাপ্টেড, প্লাস আইন যারা প্রণয়ন করে তারাও করাপ্টেড। আমাদের দেশে যারা পাওয়ার এলিট আছে বা যেসব সম্প্রদায় বা যেসব পরিবার আমাদের দেশে এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে, তারাও কখনো চায় না যে এই দেশে যারা গরিব দুঃখী মানুষ আছে তারা আসলে জাতে উঠুক। আসসালামু আলাইকুম, ডটকাস্টে স্বাগতম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন নায়েব মোহাম্মদ হাসিব, যিনি ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে আমাদের গেস্ট হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই পডকাস্টে আপনাদের সাথে কথা বলতে পেরে। আমাদের আজকের আলোচনার টপিক বর্তমান সমাজ সম্পর্কে সমাজবিজ্ঞান আসলে কি বলে। আসলে সমাজবিজ্ঞানের গুরুত্বটা কি আমাদের পরিবেশ, আমাদের সমাজে সমাজবিজ্ঞানের গুরুত্ব কতটুকু? আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, সমাজ যখন অসুস্থ থাকে তখন সমাজের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করে হচ্ছে একজন সমাজবিজ্ঞানী। সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান, সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রম, সেটা কেন হয়, কোথা থেকে আসে, পুরোপুরি সমাজের মধ্যে যত ধরনের এলিমেন্ট থাকে, যেমন আমরা নিজেরা মানুষ, মানুষ সমাজের একটা এলিমেন্ট। মানুষ ছাড়াও অনেক জড়বস্তু আছে, যেমন আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টগুলো, স্কুল, কলেজ, হাসপাতাল, আরও বৃহৎভাবে চিন্তা ভাবনা করতে গেলে রাষ্ট্র, সামাজিক কাঠামো, এবং এসব কিছুর বাইরেও আমাদের যে প্রকৃতি, এই সব কিছু নিয়েই সমাজবিজ্ঞানের আলোচনা। তো এত বড় যেখানে আমাদের চিন্তা ভাবনা, কথাবার্তা, আলোচনা, সেখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ইন্টারলিঙ্ক থাকে। সেই চিন্তা ভাবনা থেকেই আমরা সমাজের বিভিন্ন ধরনের কাজের কারণগুলোকে খুঁজে বের করতে পারি। কোন কাজটা কেন হয়, কোন কাজটা হওয়ার কারণে সমাজের সমস্যার সৃষ্টি হয়, সেটাকে কিভাবে সলভ করা যেতে পারে, সমাজের মানুষ কি করে, মানুষ অন্যান্য জড় বস্তুর সাথে কিভাবে আচরণ করে, বা একজন মানুষ আর একজন মানুষের সাথে কিভাবে আচরণ করে, সমাজ একসাথে কিভাবে ফাংশন করে, সমাজের বিভিন্ন গ্রুপগুলো কিভাবে ফাংশন করে। অর্থাৎ সমাজের যত বিষয়, সমাজ বলতে আমরা যা বুঝি তার প্রত্যেকটা ক্ষেত্রেই সমাজবিজ্ঞানের একটা অবদান আছে। আমাদের সমাজে অনেক বড় একটা সমস্যা হচ্ছে সামাজিক অসমতা। যেমন বাংলাদেশে ধনী গরিবের যে বৈষম্য, এটা পিছনে আসলে আমাদের কোন সামাজিক ডিসিশনের ত্রুটি কিংবা মানে সমস্যাগুলো কি কি, যার কারণে আসলে এরকম ধনী গরিবের যে বৈষম্য এটা তৈরি হচ্ছে? সামাজিক অসমতার কথা যদি বলতে হয় তাহলে আমাদেরকে আরো একটু পিছিয়ে যেতে হবে, কারণ এই যে সামাজিক অসমতাটা, এটা আমি আপনি তৈরি করি নাই। এই সামাজিক অসমতা আরো বহু আগে থেকে স্ট্রাকচারালি আমাদের কাছে চলে আসছে। এটা যদি আপনি বলেন কিভাবে, একটা সময় ছিল যখন কলোনিয়ালিজম ছিল আর কি, আমরা ব্রিটিশ রাজের অধীনে ছিলাম। আমাদের এখানে তো ব্রিটিশের কলোনি। হ্যাঁ, আমরা তো ২০০ বছর ধরে ব্রিটিশদের গোলামি করেছি। অর্থাৎ আমাদের এখানে সব সময় অন্য কেউ একজন এসে শাসন করে গেছে আমাদেরকে। সব সময় ব্রিটিশদের আগে তো অনেক সময় এরকমই হয়েছে যে আমাদের অঞ্চলের আমরা আসলে নিজেরা নিজেদের মতো করে বড় হইতে খুব কম সময়ই পাইছি। ম্যাক্সিমাম সময় এমন হয়েছে যে আমরা আমাদের থেকে কোনো যোগ্য শাসক পাইনি, যদি পেয়েও থাকি সেটা খুবই অল্প সময়ের জন্য, যেটা আসলে আমাদের নিজেদেরকে একটা স্বাধীন রাষ্ট্র বলেন বা স্বাধীন এলাকা বলেন, যাতে আমরা নিজেদেরকে যে সুপ্রতিষ্ঠিত করে পুরো পৃথিবীর সামনে তুলে ধরবো, এরকম সময় এবং সুযোগটা আমরা পাইনি। আমরা প্রতাপশালী ছিলাম, আমাদের এনাফ রিসোর্স ছিল, আমাদের যোগ্যতা ছিল, কিন্তু আমরা সেভাবে নিজেদেরকে গুছিয়ে পৃথিবীর সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারিনি। এখন আসলে
এখনকার এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারতেছি আসলে কি কারণে আমাদের সেখানে উপনিবেশ করা ব্রিটিশদের জন্য সহজ ছিল, কিংবা সব সময় আমরা অন্য অঞ্চলের মানুষ দ্বারা শাসিত হয়েছে। আমাদের যে এখনকার এনভায়রনমেন্ট, এটা দেখে বোঝা যাচ্ছে লিডারের ল্যাকিংস। এই যে সামাজিক অসমতার কথা প্রথমে বললেন, এমন অনেক এলাকা আছে যারাও আগে কলোনিয়াল রুলের আন্ডারে ছিল, কিন্তু তারা এখন খুবই ভালো ভালো ইনস্টিটিউশন তৈরি করতে পেরেছে, তারা খুবই সুন্দর সামাজিক কাঠামো তৈরি করতে পেরেছে। সেখানে সুচিকিৎসা আছে, সুশিক্ষা আছে, এবং সমাজের মধ্যে যে ইকুয়ালিটি যেটা আমরা তৈরি করতে চাই বা সমতা তৈরি করতে, সেই সমতাটা আছে। আবার এরকম এলাকাও আছে যেখানে এই সমতাগুলো নেই। এখানে প্রধান যে ভূমিকাটা কাজ করে ল্যান্ড, অর্থাৎ জমি, এবং শ্রম বা লেবার। পৃথিবীতে এমন অনেক জায়গা ছিল যেখানে খুব সহজেই ল্যান্ড থেকে ফসল ফলানো যেত। আমাদের এখানেও তো ল্যান্ড থেকে ফসল ফলানো যেত, এবং সেখানে লেবার অ্যাভেলেবল ছিল, অর্থাৎ শ্রমও সহজলভ্য ছিল। তো যেসব এলাকায় ল্যান্ড উর্বর ছিল এবং শ্রম সহজলভ্য ছিল, সেখানে কলোনিয়াল রুলের আধিপত্য বেশি ছিল। অর্থাৎ সেখানে ব্রিটিশরা এসেছে, পর্তুগিজরা এসেছে, এবং আরো অন্যরা এসে এখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় মালামাল তাদের দেশে করার জিনিসপত্র এখান থেকে উৎপাদন করা সহজ ছিল, যেগুলো সহজ ছিল সেগুলা তারা নিয়ে যেত, এবং তাদের জন্য যেগুলো ভ্যালুয়েবল ছিল সেগুলো তারা নিয়ে যেত। তো এত বছর পরে আমরা চিন্তা ভাবনা করে আগেকার ইতিহাস পড়ে জানতে পারি, যেসব এলাকায় মাটি উর্বর ছিল এবং শ্রম অনেক সহজলভ্য ছিল, সেখানে অসমতা বেশি এখনো। এবং এটা কেন, কিভাবে হলো? যেখানে অনেক বেশি সম্পদ, যেখানে শ্রম খুবই সহজলভ্য, সেখানে যারা আধিপত্যবাদী তারা খুব সহজেই নিজেদের আধিপত্যটাকে বিস্তার করতে পেরেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তখন তারা খুবই সহজেই একটা ফিনান্সিয়াল রিসোর্স গেইন করতে পেরেছে। তাদের যে অর্থের সাহায্যের দরকার ছিল সেগুলো সেইখান থেকে ট্রেডের মাধ্যমে, মানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সে পেয়ে যাচ্ছে। আবার তার যে শ্রম দরকার সেগুলো সে পেয়ে যাচ্ছে। তো সেই সময় থেকেই তারা যে ইনস্টিটিউশন ডেভেলপ করছে, অর্থাৎ সামাজিক যে কাঠামোগুলো ডেভেলপ করছে, সেই কলোনিয়াল রুল থেকেই, তখন থেকেই সেটা অসম, অর্থাৎ ইনইকুয়ালিটি বিয়ার করে। ওকে, ওই সময় আসলে ওরা একটা আপার স্টেজে চলে গেছে। হ্যাঁ, ওরা এমন একটা স্টেজে ফাউন্ডেশন বিল্ড করে, ওরা এমন একটা স্টেজে চলে গেছে যেখানে ওরা এটা করতে সক্ষম হয়েছে যে এমন ইনস্টিটিউশন তারা বানাইছে যাতে ম্যাক্সিমাম মানুষই তাদের কন্ট্রোলে থাকে, তাদের অধীনস্থ থাকে, এবং তারা একটা ইনইকুয়াল ইনস্টিটিউশন, মানে ইনইকুয়াল সোশ্যাল কাঠামো তারা তৈরি করে ফেলছে। এবং এই একই ক্ষেত্রে এমন অনেক এলাকার কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, যেসব এলাকাতে মাটিও উর্বর ছিল না এবং শ্রমও সহজলভ্য ছিল না। যেমন আমরা আমেরিকার যদি ম্যাসাচুসেটসের কথা বলি বা পেনসিলভেনিয়ার কথা বলি, এখানে শ্রম কখনো সহজলভ্য ছিল না, কারণ এনাফ মানুষ ছিল না যাতে তারা শ্রম দিতে পারে। বসতিও ছিল না তেমন একটা বেশি, তেমন মানুষও ছিল না যারা আসলে যাদেরকে শ্রমজীবী হিসেবে ব্যবহার করা যায়। আবার এসব এলাকায় দেখা যাচ্ছে যে মাটি অনেক বেশি উর্বর না, যে কেউ আসছে, এসে কয়েকজন শ্রমজীবী খাটায় অনেক বেশি অর্থবিত্তের মালিক হয়ে গেছে, এরকম তারা পারে নাই। যত দ্রুত এখানে ভারতবর্ষ যত সহজে পেরেছে সেখানে তারা পারে নাই। তো দেখা গেল কি, যেহেতু তারা পারে নাই, যেহেতু তাদের কাছে উর্বর জমি নাই এবং শ্রমও নাই, তাদেরকে ইকুয়াল, অর্থাৎ সমতা সম্পন্ন সামাজিক কাঠামো সেখানে তৈরি করতে হয়েছে। মানে নিজের সব কাজ মোটামুটি নিজেকেই করা লাগছে। না, নিজেকে করা লাগছে সেটা না, শুধু এটা না, ব্যাপারটা হলো তাদেরকে এভাবে অ্যাপ্রোচ করতে হয়েছে যে আমরা, তোমরা শ্রমজীবীরা এখানে আসতে পারো, এখানে তোমরা বেটার ফ্যাসিলিটি পাবা, ভালো পে পাবা, ভালো সামাজিক কাঠামো পাবা, এখানে তুমি জমি জমার মালিক হইতে পারবা, খুব সহজেই তুমি এখানে বসবাস করতে পারবা। তার মানে তখন যে সামাজিক স্ট্রাকচারটা একটা তৈরি হয়ে গেল, এখন দেখা গেল যে যুগের পর যুগ যাওয়ার পরেও ওই সামাজিক কাঠামোই রয়ে গেছে। মানে ওনার ওইখানকার বিষয়গুলো এরকম ছিল যে কারোকে দিয়ে কাজ করাতে হলে তাকে অনেক বেশি সুবিধা দেওয়া লাগতো, অবশ্যই লোভ দেখানো লাগতো, ভাই তোমার এটা দিব, তাইলে তুমি আসো আমার জন্য কাজ করো। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে ওই যে অর্থনীতির রুল অনুযায়ী যে যদি সাপ্লাই অনেক বেশি থাকে তাহলে দাম পড়ে যায়, ওইরকম যে লেবার অনেক সহজেই পাওয়া যায়। তো ও তুমি কাজ করবে না, আমি রিসোর্স দিব না, তুমি কাজ করবে না, তোমার থেকে কষ্টে আরেকজন আছে,
সে কাজ করবে, এরকম কিছু। এবং আরো একটা বিষয় হচ্ছে ভারতবর্ষ সবসময় খুবই ধনী একটি এলাকা ছিল, এখানে মানুষের বসতিও ছিল। এখন পর্যন্ত ব্রিটিশরা তো আমাদের টাকা দিয়ে চলে আসলে। ভারতবর্ষ সবসময় ধনী ছিল, তাদের এনাফ রিসোর্সও ছিল, এবং সেই রিসোর্স গুলো এক্সট্রাক্ট করার জন্য যে শ্রম দরকার ছিল সেটাও তাদের মানে অর্থাৎ বসতিও ছিল। তো এখানে তাদের অনেক কাজ করতে অনেক সুবিধা হয়েছে। এটা ব্রিটিশরা যে সারা পৃথিবী শাসন করেছে, শাসন করতে পেরেছে কারণ তাদের ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রং ছিল। তারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল। অন্য কোনো দেশ এত সহজে বড় বড় দেশকে জয় করতে পারে নাই, কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল না, চেন অফ কমান্ড ছিল না। যখন তারা চেন অফ কমান্ডের সুযোগ সুবিধা পেয়েছে, তখন তারা খুব সহজেই এলাকার পর এলাকা দখল করে ফেলছে। এখন ভাই আমাদের অঞ্চলে যে ব্রিটিশদের আগে যেসব সাম্রাজ্য ছিল, যেরকম মুঘলের কথাই ধরেন, তো ওইখানে তো চেন অফ কমান্ডের ভালো নিদর্শন আছে, তাই না? এবং মুঘলের সময় মুঘলও তো অনেক বেশি এক্সপ্যান্ড করছে, এবং সে সময় দুনিয়ার সব থেকে রিচেস্ট সাম্রাজ্যগুলোর এম্পায়ারের মধ্যে একটা ছিল। তো সেই জায়গা থেকে ব্রিটিশরা এসে আমাদের কিভাবে কনকর করলো, যে আমাদের ল্যাকিংসটা কোথায় হইলো? দেখেন, যে সাম্রাজ্যের উত্থান আছে সেই সাম্রাজ্যের পতনও আছে। যখন একটি সাম্রাজ্যের উত্থান হয় তখন সবার মোটিভেশন থাকে হাই, সবাই কাজ করতে মানে সবাই পরিশ্রমী থাকে। আপনি হয়তো একটা আগাইতে হবে, অবশ্যই অবশ্যই আপনি তো একটা কথা শুনেছেন যে আমি যদি ফেরারি গাড়িতে চড়ি, তাহলে আমার 2 পুরুষ পরের মানুষ আবার উঠে চড়বে। তো ব্যাপারটা একটা এরকম, যখন একটি সাম্রাজ্যের উত্থান ঘটে তখন প্রত্যেকটা মানুষ অনেক বেশি পরিশ্রম করে, তারা যুদ্ধ জয় করে আসে বা এলাকা জয় করে আসে, তখন তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে, পরিশ্রম করার মনোভাব থাকে, এবং তারা খুব সহজেই উত্থানটা পায়। কিন্তু যখন দেখা যায় একটা পর্যায়ে যাওয়ার পরে, যখন তারা পরিবেশ থেকে এনাফ সাপোর্ট পায়, অর্থাৎ তাদের পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করা লাগে না, তারা রিসোর্স খুব ইজিলি পেয়ে যাচ্ছে, তাদের এস্টাবলিশমেন্টটা মোটামুটি স্টেবল হয়ে গেছে, যখন স্টেবিলিটি পেয়ে যায় তখন থেকে তারা আসলে আবার আলসে হতে শুরু করে। আর যখনই আলসে হতে শুরু করে তখনই আসলে পারিপার্শ্বিক আরো যারা সুযোগ সন্ধানী আছে তারা খুব সহজেই, যারা রাইজিং এম্পায়ার, তারা তো তখন খাটতেছে, আমি খাটতেছি না, মানে তো যারা রাইজিং এম্পায়ার থাকে এবং আরো সুযোগ সন্ধানী মানুষ থাকে, তারাই বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে পাওয়ার রিলেশনটা ক্রিয়েট করে এই পাওয়ারশিপটা করতে চায় আর কি। ওকে, তাহলে আমরা এই বৈষম্যের ক্ষেত্রে বলতে পারি আলটিমেটলি আমাদের যেই বৈষম্যের যে সিস্টেম, এটা অনেক আগেই তৈরি হয়ে গেছে, এবং ওরা এমন একটা লেভেলে চলে গেছে যে আমাদের এখানে ডিসিশন মেকার, ল মেকার ওরাই। আমরা চাইলেও আমাদের সুবিধার জন্য কিংবা আমাদের জন্য ফ্রুটফুল হবে এরকম কোনো ল বানাইতেও পারবো না। ওদের কোনো লর, দেখেন সারা পৃথিবীতে 2-3টা এলাকার বা 2-3টা ল থেকেই আসলে সারা পৃথিবীর অন্যান্য দেশ সেই ল গুলোকে নিজেদের দেশে ইমপ্লিমেন্ট ব্রিটিশ ল ফলো করি, আমরা এখন পর্যন্ত ব্রিটিশ ল ফলো করি। তার মানে আমরা কি ব্রিটিশ ল থেকে স্বাধীন হইতে পারছি এখনো? আমরা তাদেরকেই ফলো করি, কিন্তু তারা কিন্তু আমাদের থেকে ঠিকই রিসোর্স সবকিছু নিয়ে চলে গেছে, ওদের যেটা লাগতো ওদের যা লাগতো নিয়ে গেছে, কিন্তু আমরা এখনো তাদের আইনের মধ্যেই আমরা তার বদলে নিয়েছি ওদের আইন, হ্যাঁ, যেটা দিয়ে আবার ওরাই আমাদেরকে শাসন করছে। কিন্তু সেই আইনই আমাদের প্রেক্ষাপট, আমাদের প্রেক্ষাপট তো একরকম না। আমাদের এখানকার মানুষের সাইকোলজি আলাদা, এনভায়রনমেন্ট আলাদা, জনসংখ্যা আলাদা, টেস্ট আলাদা, ব্রিটিশদের টেস্ট আলাদা। সো এরকম সেম টাইপের আইন দিয়ে যদি আমরা বিভিন্ন এনভায়রনমেন্টে রুল করতে চাই, তাহলে এটা কি ফল করার সম্ভাবনা আছে? দেখেন, জাপানে যে গাড়ি 1000 কিলোমিটার চলে, সে গাড়ি বাংলাদেশে নিয়ে আসলে মনে হয় একদম নতুন আর কি। অর্থাৎ সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজনের ব্যবহার, এগুলোর উপর ডিপেন্ড করে খুবই ভালো একটা কন্ডিশনে থাকে। ওকে, অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এক একটা এলাকার জন্য এক এক রকমের গাড়ি দরকার। যদি এক একটা এলাকার জন্য এক এক রকমের গাড়ি দরকার হয়, তাহলে এক এক এলাকার জন্য যে আলাদা আলাদা আইন প্রণয়নের দরকার আছে, এটা তো খুবই স্বাভাবিক কথা। কিন্তু যখন আমরা সম্পূর্ণ ডিফারেন্ট সামাজিক পার্সপেক্টিভের থেকে আইন নিয়ে, কালচার নিয়ে আমাদের সমাজে প্রয়োগ করতে যাব, আমাদের সামাজিক বাস্তবতাগুলোকে না বুঝে, তখনই যা হওয়া তাই হবে আর কি। সামাজিক অ্যানোমি তৈরি হবে আর কি, সোশ্যাল অ্যানোমি, যেখানে আসলে সমাজের সবার মধ্যে যে একটা একাগ্রতা সেটা থাকে না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে যে আইনের প্রয়োগ নাই, কিংবা আমরা আসলে যে বিচার পাই না সাধারণত, এটা এই কারণেই।
না, আমরা যে বিচার পাই না কারণ আমাদের দেশে আইনের সুশাসন নেই। আমাদের দেশে আইন যারা প্রয়োগ করে তারাও করাপ্টেড, প্লাস আইন যারা প্রণয়ন করে তারাও করাপ্টেড। আমাদের দেশে যারা পাওয়ার এলিট আছে বা যেসব সম্প্রদায় বা যেসব পরিবার আমাদের দেশে এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে, তারাও কখনো চায় না যে এই দেশে যারা গরিব দুঃখী মানুষ আছে তারা আসলে জাতে উঠুক। তাহলে তো তাদের কষ্ট হয়ে যাবে জীবন। তো এই কারণে যেমন একটা খুব ইম্পর্টেন্ট কথা হিসেবে আমরা আমাদের ইউনিভার্সিটি এডুকেশন গুলাকেই উদাহরণ হিসেবে টানতে পারি। আমাদের দেশে যে পরিমাণ শিক্ষার্থী ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয় তার 60 থেকে 70% জন্য কোনো ভায়াবল জব সেক্টর বাংলাদেশে নেই। 60 থেকে 70%। অর্থাৎ ভায়াবল জব সেক্টর নাই নাকি এনারা প্রপার স্কিলড না? আমরা অনেক কোম্পানির ক্ষেত্রেই দেখতে পারি তাদের স্টেটমেন্ট হচ্ছে আমরা তো ভাই চাই এমপ্লয় হায়ার করতে, আমরা তো দেশের বাইরের থেকেও এমপ্লয় হায়ার করি, তো আমাদের দেশের মানুষজন আসলে হাইলি স্কিলড না, তো ওনাদের আমি নেব কেন টাকা দিয়ে? একটা কোম্পানির যদি একটা কোম্পানি যদি 1000 এমপ্লয়ি চায়, সে তো চাইলেও 2000 এমপ্লয়ি নিতে পারবে না, স্কিল হোক বা না হোক। তো সেখানে আমরা জার্মানির এডুকেশন সিস্টেম যদি দেখি, ওখানে যারা খারাপ করে তারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারে না, তাদের জন্য আলাদা অন্যান্য অপশন সর্টেড হয়ে যায় যে কারা আসলে পড়বে। স্পেশালাইজড এডুকেশন যেটার কথা আমরা বলি, যে ছোটবেলা থেকেই এটা কন্টিনিউয়াস একটা ফিল্টারিং প্রসেসের মধ্যে দিয়ে আসুক, যাতে যে সেক্টরে কাজ করবে সেই সেক্টরে খুবই দক্ষ হয়ে উঠুক। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা আসলে আমাদেরকে কোনো সেক্টরেই আসলে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত করতে পারে না। আমাদের ইউনিভার্সিটি এডুকেশনে যেসব সাবজেক্টগুলোকে পড়ানো হয় সেগুলো এখনো প্রায়োগিক না, অর্থাৎ এখনো আমরা থিওরির মধ্যে আটকে আছি। এখন থিওরি দিয়ে তো মানুষের হয়তো জ্ঞান বুদ্ধির বিকাশ হতে পারে, কিন্তু জীবিকা আসে না। আমরা যদি ইউনিভার্সিটি থেকে আসি, আমাদের যে শিক্ষা এটা আমাদের সমাজ ব্যবস্থা এবং সমাজ কাঠামোকে কিভাবে প্রভাবিত করে? আসলে কি প্রভাবিত করে? দেখেন, আমাদের শিক্ষার প্রধান উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত যে একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। প্রত্যেকটা প্রাণী যেমন গাছ হিসেবেই থাকে, ছাগল হিসেবেই থাকে, হাতি হিসেবেই থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষকে মানুষের মতো মানুষ হতে হলে জ্ঞান আহরণ করতে হয়, নৈতিকতা থাকতে হয়, মূল্যবোধ থাকতে হয়। একটা কুমিরের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই পানির মধ্যে যে সাঁতার কাটতে পারে, কিন্তু একটা মানুষের বাচ্চা কি তা পারে? সে কি খাবার খেতে পারে নিজের হাতে? খেতে পারে না। সে কি নিজের অন্যান্য নেসেসিটিগুলো ফিল আপ করতে পারে? কখনোই না। সে হাঁটতে পারে? পারে না। তার মানে এ থেকেই বোঝা যায় যে মানুষ অত্যন্ত দুর্বল, এবং মানুষকে মানুষ হতে হলে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আহরণ করতে হবে, নীতি নৈতিকতা থাকতে হবে, মূল্যবোধ থাকতে হবে এবং দক্ষতাও থাকতে হবে। যখন এই সব কিছু সে ক্যাপচার করে ফেলবে তখন সে একটা যোগ্য মানুষ হতে পারবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, তার পরিবারের জন্য এবং ওভারঅল একটা জনশক্তিতে কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা তা আসলে কোনো সেক্টরেই প্রপারলি কন্ট্রিবিউশন করার সুযোগ দিচ্ছে না। এটা শুধুমাত্র শিক্ষার্থীদেরকে ব্যস্ত করে রাখছে, এবং শিক্ষার্থী যারা আসলে রিলেভেন্ট সেক্টরে পড়ালেখা করতেছে তাদেরকেও সমাজ, রাষ্ট্র যে তার জ্ঞানগুলোকে প্রয়োগ করার জায়গা দেবে সে জায়গাগুলো তৈরি করতে পারছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশে যারা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তেছে তারাও বিসিএস এর দিকে ছুটছে, আবার যে বাংলা, সংস্কৃত বা অন্যান্য ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি এবং আরো বিভিন্ন রকম মানে সমাজবিজ্ঞান, ইকোনমিক্স, এরকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে, তারাও চাচ্ছে শুধুমাত্র বিসিএস ক্যাডার হতে। তো বিসিএস ক্যাডার তো চাইলেও সবাই হতে পারবে না। তার মানে বাকি যে জনগোষ্ঠী বা শিক্ষার্থীরা থেকে গেল যারা বিসিএস ক্যাডার হতে পারলো না, তারা তো এই যে কন্টিনিউয়াস সময় ধরে বিসিএস এর প্রিপারেশন নিল, মানে নিজেদের জব সেক্টর হিসেবে শুধুমাত্র বিসিএস কে টার্গেট করে রাখলো, তাতে কি হলো? সমাজের অনেক 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 কর্মঘণ্টা কিন্তু অপচয় হয়ে গেল। এই কর্মঘণ্টাগুলো যদি সেই সেম শিক্ষার্থী মাল্টিপল অপশন রাখতো, অর্থাৎ সে যদি পড়ালেখার পাশাপাশি কোনো একটা ব্যবসাতে চেষ্টা করতো, সে যদি ছোটখাটো ভোকেশনাল কোনো ট্রেনিং নিত বা ছোটখাটো কোনো কাজ করে সেগুলোতে নিজেকে দক্ষতা অর্জন করতো, যে কোনো একটা স্কিল যেগুলো আসলে মনিটারি ভ্যালু আছে, এট প্রেজেন্ট মনিটারি ভ্যালু আছে। আমরা যদি খেয়াল করি বিসিএস দিয়ে জব পাইতে পাইতে আমাদের বয়স প্রায় 30-এর কোঠায় চলে যায়। যারা মাল্টিপল টাইম ট্রাই করে তাদের ক্ষেত্রে, যারা ফার্স্ট টাইমে পেয়ে যায় তাদের তো
অনেক মানে আগে। 30 যদি পরীক্ষা দেওয়ার বয়স হয়, অনেক সময় এর আগে এমন হয়েছে যে চাকরিতে পোস্টিং হতে হতে 32-33 হয়ে গেছে আর কি। তাহলে আমরা বলতে পারি যে 32 বছর বয়স পর্যন্ত মানুষ একটা একটা ছেলে বেকার। তো আমাদের গড় আয়ু যেহেতু 60 বছর মোটামুটি, তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা বলতে পারি যে আমাদের দেশের যেই ম্যাক্সিমাম ইউথ আছে তারা অর্ধেকটা জীবন বেকার কাটায়। তাদের প্রফেশনাল লাইফ শুরু হয় যদি আমরা গড় হিসেব বলি 27-28-এর দিক থেকে। তো একটা দেশের যদি অর্ধেকের অর্ধেক কিংবা তারও বেশি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিংবা ইউথ যারা আসলে দেশের চালিকা শক্তি, দেশকে আগায় নেবে, তারা যদি নিজের অর্ধেকটা বয়সটা পর্যন্ত বেকার থাকে, আসলে এটাই তো তাদের এনার্জেটিক সময়, যে সময়টাতে তারা অনেক বেশি কাজ করবে। তাহলে একটা দেশ আপনি কিভাবে আপনি আগাইতে আপনি পারে? ইউরোপ আমেরিকা দেখেন, তারা কি 18 বছরের পর সন্তানকে ঘরে রাখে? না, তার খরচ দেয়, আবাসন খরচ দেয়, লন্ড্রি খরচ দেয়, ইন্টারনেট না। বিল দেয়? আমি দেয় না। অনেকের কাছ থেকে শুনছি যে হাই স্কুল কমপ্লিট করার পরে তার নিজের পড়াশোনার খরচ নিজেই বের করছে। না, তারা 18 বছর শেষ হলে সন্তানদেরকে জিজ্ঞেস করে যে তুমি কখন বাসা থেকে বেরোচ্ছ, এখন তো তোমাকে নিজের বিলগুলা বহন করতে হবে আর কি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা এক্সপেক্ট করে যে ছেলে মেয়ে যখন পড়ালেখা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা খুব ভালো চাকরি, বিসিএস ক্যাডার বা আরো অন্যান্য ব্যাংক জব বা হাবি জাবি যেগুলো Which is আছে, not true. হ্যাঁ, এগুলো একটা জবে ঢুকে যাবে এবং সংসারের দুঃখ ঘোচাবে। কিন্তু সবাই যদি এই জবগুলোর প্রতি আমরা আশাবাদী হয়ে বসে থাকি, তাহলে বাকি সেক্টরগুলোর কি হবে? বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ ছিল, এই যে আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতেছি, আমাদের তো সবাই যদি কৃষিতে বুম করে নাই কখনোই, আমরা তো বুম করতে পারি নাই। যে কৃষিতে, আমাদের জায়গা কম, তারপরেও আমাদের এখানে ফসল ফলানো তো অনেক সহজ। আমাদের এখানে আমরা যতখানি সুবিধা পাই বাংলাদেশে, অন্যান্য দেশে একটা ফসল ফলাতে গেলে কি পরিমাণ পরিচর্যা করা লাগে। অনেক শীত প্রধান দেশে তারা গ্লাসের গ্রিন হাউস বানায়, তারা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি ফলমূল চাষ করে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় একটা বীজ যদি ফেলায় রাখা হয় সেটা গাছ হয়ে যায়। অর্থাৎ পাখি ফল খেয়ে যদি একটা বীজ ফেলায় রাখে সেখান থেকে গাছ তৈরি হয়। তার মানে আমাদের দেশে কৃষিটা খুবই সহজ, বাট কৃষিটাকেও সর্বোচ্চভাবে রাষ্ট্রীয় মূল্যায়নের মাধ্যমে আমরা যে কৃষিটাকে পর্যাপ্ত পরিমাণ উন্নীত করব সেটাও আমরা করতে পারি না। আমাদের যে গুরুত্বপূর্ণ শিল্পগুলো সেগুলোকে আমরা হারে হারে অপচয় করেছি। আমাদের পাট শিল্পকে আমরা ধ্বংস করেছি। আমাদের রেডিমেড গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিও যে কোনো ধরনের ছোটখাটো সমস্যায় পড়লে একেবারে পঙ্গু হয়ে যায়। এই যে করোনার সময় কোভিড-19 এর ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর একবারে পঙ্গু হয়ে গেল। এবং এটা তো পুরোটাই আমেরিকার উপর নির্ভরশীল। এখনকার ট্যারিফের পরে তো বোঝাই গেল যে আসলে আমেরিকা না থাকলে এই দেশের এই সেক্টরটা না, শুধু আমেরিকা না, আমরা ম্যাক্সিমাম আমাদের দেশে যে কাপড়গুলো তৈরি হয় তার সব কাঁচামালই, ম্যাক্সিমাম কাঁচামালই বিদেশ থেকে আসে। হ্যাঁ, আমরা শুধুমাত্র আমাদের শ্রম দিয়ে আমরা জাস্ট কাপড়গুলোকে প্রডিউস করি, ওই যে আবার বা অ্যাসেম্বল করি বলা যেতে পারে। গাড়ির মতো যদি চিন্তা ভাবনা করি, আমরা শুধুমাত্র অ্যাসেম্বল করি। কটন অন্যান্য জায়গা থেকে আসে, ডাই অন্যান্য জায়গা থেকে আসে, বাটার অন্যান্য জায়গা থেকে আসে। আসলে বিখ্যাত না, তো সবকিছু অন্যান্য দেশ থেকে আসে। তারপরে আমাদের এখানে যেহেতু শ্রমের মূল্য কম, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে প্রোডাকশনে নিয়ে যেতে পারি। তো আমাদের দেশের নিজস্ব যে প্রোডাক্টগুলো ছিল সেগুলোকে তো আমরা খুবই সুন্দর মতো ধ্বংস করছি। চামড়া শিল্পের কথাও ইনক্লুড করতে পারি আমরা এই জায়গাতে। হ্যাঁ, অবশ্যই। চামড়া শিল্পের ক্ষেত্রে আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম চামড়া খুব ভালো একটা দামে বিক্রি হতো, এবং চামড়া অনেক ট্যানারি দেখা যেত প্রত্যেকটা এলাকাতেই বা বিভিন্ন জায়গাতে বড় বড় ট্যানারি। আমাদের দেশের চামড়া অনেক দামে বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু এখন সেই শিল্পটা দেখা যায় না। তো আসলে এখন চামড়া পরে থাকে, নেওয়ার লোক হয় না। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হয়েছে পাট চামড়া দুইটাই, এবং আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা ওয়ার্ল্ডে একটা র্যাঙ্কিং এ আসছে। তারা তো আমাদের মতো যোগ্য না, আমি যা মনে করি। আসলে দেখেন, আপনার জিনিস যদি আপনি প্রোটেক্ট করতে না পারেন, মানুষ ছিনিয়ে নেবে, এটাই সবচেয়ে বড় সত্যি। ওই যে রাজত্বের মতো। হ্যাঁ, রাজত্বের মতো। আপনি ঘুম মারলে আরেকজন আসে। হ্যাঁ, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার পাট, আপনার বস্ত্র, আপনার ইলিশ, আপনার নদীর পানি সবই ছিনায় নিয়ে যাবে। বিনা পয়সায় বিক্রি করছে, আসলে ছিনাই নাই না কেউ। আমাদের দেশের প্রত্যেকটা সেক্টর দেখেন আপনি, এই সামরিক সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের দেশের খুবই দুরবস্থা।
আমরা মুখে মুখে ভাই, অনেক, দেশের কোনো অবস্থাই নাই আসলে, দুরবস্থা আমরা ভালো হয়ে যায় বলা। আমরা মুখে মুখে আমাদের দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার সেই সব কাজের ক্ষেত্রে আমরা একেবারেই সন্দিহান। আপনি একটা দিকে লক্ষ্য করলে বুঝবেন, যদিও এটা অফ দ্য টপিক, যে আমি দেখছি যে যখন ফ্রেন্ডদের মধ্যে কিংবা আমাদের জুনিয়র যারা আছে তারা চিন্তা করে যে আহ, আমাদের এক সময়ের বন্ধুরা আসলে ইন্ডিয়া যখন আমাদের উপরে হামলা করবে, ওরা চিন্তা করে আমাদের বর্ডারের কোন কর্নার দিয়ে ইন্ডিয়ান আর্মি ঢুকবে। বলে, ও এই কর্নারে তো পাহাড় আছে, এদিক দিয়ে ঢুকতে পারবে না, এই কর্নারে নদী আছে ঢুকতে পারবে না, সমুদ্র ঢুকতে পারবে না, এই কর্নার সমতল ভূমি, এই দিক দিয়ে শুধু ঢুকতে পারবে, আমরা সবাই গিয়ে ওখানে ব্লক করে দেব। ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধগুলো হয়, আপনারা যদি একটু খোঁজ খবর করেন দেখবেন ম্যাক্সিমাম যুদ্ধই হয় হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে। ওরা পাহাড়ি এলাকাগুলোকে সবচেয়ে বেশি এমফাসিস দেয় এই কারণে, কারণ পাহাড় মানে হচ্ছে উঁচু জায়গা, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় হামলা করা অনেক সহজ, কিন্তু নিচু জায়গা থেকে উঁচু জায়গায় হামলা করা অনেক কঠিন, সহজ না। তো আমরা আসলে পাহাড়ি এলাকায় খুব একটা যুদ্ধ করে অভ্যস্ত না, কারণ প্রায় মায়ানমারের বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে একটা মাইট দিয়ে চলে যায়। এবং আপনি দেখেন যে পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করতে যাওয়া লাগবে কেন, আর ইন্ডিয়ান আর্মির বাংলাদেশে ঢোকাই লাগবে কেন? ভাই কয়েকটা ব্যালিস্টিক মারে দিবে আপনি মাটির নিচে, তাই না? পৃথিবীর সব বড় রাষ্ট্রই ছোট রাষ্ট্রগুলোকে বিভিন্ন ভাবে ঝামেলায় ফেলায়। তো তাহলে বুঝেন যে আমরা আসলে কোথায়, আমাদের আসলে বোঝা দরকার যে আমরা কোথায় পড়ে আছি, যে এখনো পদাতিক আর্মি দিয়ে আমরা যুদ্ধ করার চিন্তা ভাবনা করি, সেটা সো ব্যাকডেটেড। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্লেন দিয়ে বোমা মেরে কখনো এলাকা দখল করা যায় না। যায় না তো অবশ্যই, ফার্স্টে আপনাকে শেষ করে দিবে, তারপরে পদাতিক বাহিনী আসবে যখন আপনি আর রেজিস্ট করতে পারবেন না পদাতিক আসলে বাংলাদেশ এমন একটা আর্থসামাজিক এলাকা, একটা যুদ্ধ কিন্তু শুধুমাত্র বন্দুক বেয়নেটের যুদ্ধ হয় না, যুদ্ধ আসলে ইকোনমিক যুদ্ধ। হ্যাঁ, কারণ এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হলো, ইসরায়েলের যে আয়রন ডোমের যে খরচ তা দিয়ে দেখা যাচ্ছে 100টা ছড়া বোমা মারা যাচ্ছে। আসেন বিভিন্ন যেগুলা শর্ট রেঞ্জ অ্যামুনিশন সেগুলো দিয়ে যখন হামলা করা হয় ইসরায়েলে, তখন ইসরায়েল সেগুলো ডিফেন্ড করতেই তাদের সবচেয়ে দামি অস্ত্র ইউজ করে, যেটা দিয়ে আসলে ওরকম 1000টা অ্যামুনিশন লঞ্চ করা যায়। তো ব্যাপারটা হলো অর্থনৈতিকভাবেই আমরা এতটা দুর্বল, বাংলাদেশে এমন কোনো সক্ষমতা নাই যে বাংলাদেশ কোনো দেশের বিপক্ষে যুদ্ধ করতে পারে। বাংলাদেশের শুধু ততটুকু সক্ষমতা আছে যে নিজেদেরকে কোনোভাবে একটু প্রোটেক্ট করা, যাতে কেউ সরাসরি আমাদেরকে অ্যাটাক করতে ভয় পায় বা এইটা না করে, আমাদেরকে ডিরেক্ট অ্যাটাক না করে। বাংলাদেশ কখনো কারোর বিরুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি নেই, মানে সজারুর মতো, যে আমি তোমাকে মারতে যাব না, আমি তুমি মারতে আসলে কিন্তু আমি কাটা ফুটাই দেব, ওইটুকুই কাটা ফুটানোর মতো কিছুটা মানে সজারু বলা যাবে না, কিছুটা সক্ষমতা আছে। আমরা সজারুর থেকেও দুর্বল, কারণ আমাদের দেশে স্বাধীনতা এতগুলো বছর পার হয়ে গেল, আমরা অন্যান্য দেশকে দেখি তারা কত এগিয়ে গেছে, কিন্তু আমাদের দেশে কোনো সামরিক খাতে এত বিনিয়োগের পরেও কোনো উল্লেখজনক কোনো অগ্রগতি নেই। তাদের ট্যাঙ্ক নেই, তাদের জাহাজ নেই, তাদের প্লেন নেই, কোনো কিছুই নেই। অন্যদিকে আমরা এটাও জানতে পারি যে আমাদের এয়ার চিফ উনি নাকি 3000 কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। তো দেখেন, যেখানে জেনারেল, এয়ার চিফ তাদেরকেই আমরা ধরতে পারি না, দেশের মধ্যে আনাচে কানাচে লুকিয়ে থাকা আরো বড় বড় যেসব রাঘব বলরা থাকবে তাদেরকে আমরা কিভাবে আটকাবো? সেটাই, মানে যাদের ছত্রছায়ায় এই কাজগুলো করে, যারা একদম আমাদের মিডিয়ার সামনে আছে, সামনে বসে আছে, যাদেরকে ধরার সুযোগ আছে বা যাদেরকে চাইলে আমরা তদারকিতে রাখতে পারি, তাদেরকেই আমরা ধরতে পারছি না। সেখানে আরো অন্যান্য লুকিয়ে থাকা রাঘব বলদের আমরা কিভাবে ধরবো? এভাবেই দিনে দিনে আমাদের দেশটা পঙ্গু হয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছি তার শিকার আর কি। আসলে সমাজের বিভিন্ন ডাউন সাইড নিয়ে তো আমরা বেশ আলোচনা করলাম, তাহলে এগুলো আমরা ঠিক কিভাবে করতে পারি? যে আমাদের এখনকার যে যুব সমাজ, তাদের এখন সমাজ ঠিকভাবে গঠন করতে, এগুলো আর কি কিউর করতে ভূমিকা কি হতে পারে? আমরা কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে এইসব সমস্যাগুলো সামনে কম হবে, কিংবা আমরা আমাদের ড্যামেজগুলো কম হবে, আমরা আরেকটু স্টেবলভাবে এগোইতে পারবো? কি হইতে পারে এগুলো? এখন আপনার প্রশ্নকে যদি আমি দুই ভাবে ভাঙি, যে আমরা কিভাবে ভালো হতে পারবো আর যুব সমাজ কিভাবে আমাদের রাষ্ট্রকে সুগঠিত করতে ভূমিকা রাখতে পারে।
দেশ হিসেবে আমাদেরকে উন্নতি করতে হলে আমাদেরকে অনেকগুলো বিষয়ে একসাথে লক্ষ্য রাখতে হবে। যে বাংলাদেশ এখন পর্যন্ত সুষ্ঠু কোনো রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এখন পর্যন্ত আমরা যে আইন দ্বারা পরিচালিত হই, সে আইন সাধারণ মানুষের কথা বলে না। আমরা যেভাবে নিজের দেশের বাজেট থেকে অর্থায়ন করে বিভিন্ন জায়গায় ব্যয় করি, সেটা সাধারণ মানুষ চায় না। আমরা যেভাবে ইচ্ছা মতো দুর্নীতি করি, সেটা আসলে সে ধরনের উন্নতি বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ যে জিনিসটা চায়, তারা চায় স্থিরতা, স্ট্যাবিলিটি। কারণ এটা দেখা যায়, যখন বাংলাদেশে মোটামুটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল, সব দিক দিয়ে স্ট্যাবিলিটি ছিল, তখন বাংলাদেশের সব ধরনের জিডিপি গ্রোথ অনেক ভালো হয়েছে। এগ্রিকালচারাল জিডিপি গ্রোথ বা ওভারঅল জিডিপি গ্রোথ অনেক ভালো হয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টও ভালো হয়। কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন সব সুযোগ সন্ধানীদের হাতে পড়ে যাচ্ছে, যাদের মাধ্যমে বিদেশিরা তাদের সুযোগ সুবিধা বুঝে বাংলাদেশ থেকে নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশের জায়গায় পড়ে থাকছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আরো অন্যান্য যেসব ভালো ভালো দেশ আছে, যারা আসলে জাস্টিসে বিলিভ করে, যারা আসলে সারা পৃথিবীর মানুষের কথা ভাবে, যারা পরিবেশের কথা ভাবে, যারা অন্যের কথা ভাবে, এরকম দেশগুলোর সাথে সখ্যতা করা উচিত, যারা নিজেরা আসলে নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পেরেছে এবং অন্য দেশের শান্তিতে কোনো ইন্টারফারেন্স করে না, সেসব দেশের সাথে বাংলাদেশ সাম্রাজ্যবাদী না, সেসব দেশের সাথে সখ্যতা বাড়ানো উচিত। এরকম কোন দেশ কি আসলে আছে যারা ম্যাসিভ পাওয়ার হোল্ড করে এবং সাথে সাম্রাজ্যবাদীও না, মানে তারা অনেক বেশি পাওয়ারফুল, যারা এই সাম্রাজ্যবাদী শক্তি যেমন আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এদেরকে থ্রেট করতে পারে এবং সেম টাইমে আবার এরা নিজেরাও সাম্রাজ্যবাদী না, যে তারা আশেপাশের যে দেশ এদের গ্র্যাব করতে চায় না। এরকম দেখেন, আমাদের দেশে কোনো কিছু হওয়ার কথা আসলেই কার কথা আসে? কোনো টেন্ডার হোক বা বড় কোনো প্রজেক্ট হোক, সেগুলো হয় ইন্ডিয়া করছে, না হয় চায়না করছে, না হয় রাশিয়া আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা করবে। তো কেন শুধুমাত্র ইন্ডিয়া, চায়না, রাশিয়া কিংবা আমেরিকা আমাদের সাথে এত কথা বলে? জাপানকে দিয়েও তো আমরা কাজ করাই, যেরকম আমাদের মেট্রো রেল। জাপানকে দিয়ে আমরা কাজ করাই, কিন্তু সেটা খুবই সীমিত, খুবই সীমিত। জাপান যে আমাদের দেশে কাজ করেছে, সে কয়টা কাজই মানে খুবই ভালো, কারণ তারাই আসলে সুষ্ঠুভাবে বাংলাদেশে কাজ করে। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে রিলেশনটা দেখেন, আমেরিকা, চায়নার কথা, ইন্ডিয়ার কথা যত বেশি হয়, তত বেশি জাপানের কথা হয় না? না, জাপানের সাথে তো আমাদের ট্রেডও অনেক সীমিত। শুধু জাপান না, আচ্ছা পৃথিবীতে কি অর্থনৈতিকভাবে শক্তিশালী আর দেশ নাই? এদের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ তো কম আছে, জার্মানি আছে। আমরা যদি জানি যে আমেরিকা সাম্রাজ্যবাদী একটা দেশ, চায়না তাদের সুবিধা ছাড়া কোনো কাজ করবে না, ইন্ডিয়া চাচ্ছে আমাদেরকে লুটে পুটে নিয়ে যেতে, তাহলে কেন শুধুমাত্র আমরা তাদের দ্বারস্থ হচ্ছি? আরো অনেক ইউরোপিয়ান দেশ আছে, অনেক ওয়েলফেয়ার স্টেট আছে, অনেক দেশ আছে যারা আসলে তাদের সেক্টরে ভালো করছে, বিভিন্ন সেক্টরে ভালো করতেছে। ফ্রান্সের কথা বলতে পারি আমরা, জার্মানির কথা বলতে পারি, ইতালি, বহু দেশ আছে যাদের সাথে আমরা যদি কন্টিনিউয়াস কমিউনিকেশন মেইনটেইন করতে পারি, যোগসাজশ রাখতে পারি, তাহলে আমরা আমাদের দেশের বিভিন্ন সেক্টরে উন্নতি সাধন করতে পারবো। কিন্তু দেখেন, ঘোড়ায় পেঁচায় 4টা 5টা 7টা দেশ ছাড়া আর অন্য কোনো দেশের সাথে আমাদের যে লেনদেন, সেটা হচ্ছে না। এটা তো আসলে শুধু আমাদের কেস না, পুরো ওয়ার্ল্ডেরই কেস সম্ভবত এরকম, যে ওই আমেরিকা, রাশিয়া, চায়না এদের না, পুরো ওয়ার্ল্ডের কেসটা তা না। আমরা খুব বেশি সুযোগ দিয়ে ফেলছি, কারণ আমরা আমাদের রাষ্ট্র কাঠামোকে যখন গুছাচ্ছি না, তখন যে চাচ্ছে সেই তখন এন্ট্রি নিতে পারছে। এই যে আমাদের শরীরের অ্যান্টিবডি দুর্বল হলে যেরকম হয়, যে যার ইচ্ছা ঢুকে পড়ো। যেমন দেখেন, বিগত সরকারের আমলে বিপুল পরিমাণে স্পাইওয়্যার ইসরায়েল থেকে বাংলাদেশে চলে আসলো। তো ইসরায়েলের সাথে যেখানে আমাদের কোনো বাণিজ্যিক লেনদেন থাকারই কথা না, এত স্পাইওয়্যার আসলো কিভাবে? ইসরায়েল যে একটা রাষ্ট্র, এটা স্বীকৃতি তো আমরা দিই নাই। হ্যাঁ, রাষ্ট্রের স্বীকৃতি দেই নাই, কিন্তু সেখান থেকে ঠিকই আমরা বাণিজ্য তো না, আমরা মানে দুঃশাসনের আইটেম গুলো কিনে ফেলছি, চুরি করে এবং জনগণের লোকচক্ষুর আড়ালে খুব সুন্দরভাবে জিনিসগুলো চলে আসছে আমাদের দেশে। এ থেকে বোঝা যায়, আমরা যদি জনচক্ষুর আড়ালে স্পাইওয়্যার আনতে পারি ইসরায়েল থেকে, তাহলে আমরা যদি পর্যাপ্ত অ্যাটেনশন দেই,
তাহলে আমরা চাইলে অন্যান্য দেশের সাথে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হওয়া উচিত, কিন্তু আমরা হয়তো বা সেসব ক্ষেত্রে পর্যাপ্ত ইনিশিয়েটিভ গুলো নেইনি। আসলে এই ইনিশিয়েটিভ যাদের নেওয়ার কথা তারা তো নিজের বস্তা বোঝাই করতেই মানে এক্স্যাক্টলি। তো এখানে এটা গেল হচ্ছে দেশের পোষণ, কারণ একটা দেশ আসলে একা একা চলতে পারে না, বাংলাদেশ একা একা আরো বেশি চলতে পারে না। তো বাংলাদেশকেও যদি সার্ভাইভ করতে হয়, সাস্টেইন করতে হয়, বাংলাদেশে আরো অনেক বেশি মিত্র দরকার যারা কন্টিনিউয়াসলি বাংলাদেশের সাথে ট্রেডে থাকবে, বাংলাদেশের সাথে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন থাকবে, বাংলাদেশের যারা ব্যুরোক্র্যাট তাদের সাথে কমিউনিকেশন থাকবে, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক টাই থাকবে, যে বাংলাদেশে কিছু হইলে যাতে তারা আওয়াজ দেয়। কিন্তু বাংলাদেশের এরকম কোনো ভালো মিত্র নেই। এইটাই বাংলাদেশের অন্যতম একটা কারণ যে বাংলাদেশ এই দুরবস্থার মধ্যে আছে। কোনো দেশই তাদেরকে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, টেকনোলজি দিয়ে খুব একটা সহায়তা করছে না। যারা সহায়তা করতে নিজেরাই এগিয়ে আসতেছে, তাহলে বুঝতে হবে তারা নিজেদের স্বার্থের জন্য আসতেছে। আমাদেরকে যেতে হবে তাদের কাছে, যারা ওয়ার্ল্ড বেস্ট, যারা নিজেদের দেশের স্ট্যাবিলিটি রক্ষা করতে সক্ষম, যারা নিজেদেরকে গ্র্যাজুয়ালি উন্নীত করতেছে, তাদের কাছে আমাদের যেতে হবে যে আমরা যাতে শিখতে পারি। এটা গেল রাষ্ট্রের কনসেপ্ট। এখন যদি বলি একটা রাষ্ট্র বা দেশ তো এমনি হয়ে যায় না। এখানে একটা রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর বা এলিমেন্ট সেটা হলো রাষ্ট্রের জনগণ। আর জনগণ কোথা থেকে হয়? জনগণ সমাজের মানুষ দিয়ে হয়। এখন রাষ্ট্র আসলো, সমাজ আসলো, তারপরে আমরা চিন্তা ভাবনা করি বিভিন্ন গোষ্ঠীর থেকেও যদি আমরা ছোট পরিসরে আরো ছোট পরিসরে যদি চিন্তা ভাবনা করি, একটা পরিবারের থেকেও যদি ছোট পরিসরে আমরা চিন্তা ভাবনা করি, তখন আসে একজন ইন্ডিভিজুয়াল মানুষ, একজন ব্যক্তি। একজন ব্যক্তি যদি নিজের প্রতি ফুল ফোকাসটা দেয়, নিজে যদি সুস্থ চিন্তা ভাবনার ধারক এবং বাহক হয়, তার মধ্যে যদি সামাজিক মূল্যবোধ থাকে, সামাজিকতা থাকে, ধর্মীয় মূল্যবোধ থাকে, সে যদি সমাজের বিভিন্ন আইন কানুন ইনস্টিটিউশনগুলোকে সম্মান করে, এবং যদিও কঠিন তারপরেও এই এক্সিস্টিং সমাজ ব্যবস্থার মধ্যে অপরচুনিটিগুলোকে খুঁজে বের করে, তাহলে তাকে তো দমায় রাখা সম্ভব না। যে মানুষটা আসলে প্রপার রিসার্চ করে যে বাংলাদেশ আসলে কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ আছে, সে কখনো বেকার থাকে না। সে একটা না একটা জায়গাতে তো ঠিকই নিজের জায়গা বানায় নিবে। একটা বিজনেসম্যান যদি কন্টিনিউয়াসলি রিসার্চ করে, নিজেকে আপগ্রেড করে, সময়ের সাথে সাথে নিজেকে যুগ উপযোগী হিসেবে গড়ে তোলে, তাহলে তার বিজনেস কখনো ফেল করে না। স্বাভাবিক যে আপনি দুনিয়া কি চলতেছে জানেন। আমাদেরকে আসলে স্মার্ট সিটিজেন হইতে হবে। আমরা এমন একটা জনগণ হব, স্মার্ট বাংলাদেশ না, স্মার্ট বাংলাদেশ না। মানে আমার কথার মেইন প্রসঙ্গ হচ্ছে কি, আমরা একটু দেশ পলিটিক্স নিয়ে যতখানি চিন্তা ভাবনা করি, নিজেদেরকে নিয়ে ঠিক ততখানি চিন্তা ভাবনা করি না। আমরা দেখা যাচ্ছে দেশের একটা বর্তমান ব্যবস্থা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করে গেলাম, আমরা সারাদিন চায়ের কাপে ঝড় তুললাম রাশিয়া ইউক্রেনে কি হচ্ছে, কিন্তু আমাদের নিজেদের যে ডেভেলপমেন্ট, আমাদের কর্মসংস্থান বলেন, আমাদের জীবনযাত্রার মান বলেন, আমাদের সামাজিক অবস্থান বলেন, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে যে সংযোগ বা সম্পর্ক, সেখানে যে উন্নত, মানে প্রত্যেকটা জায়গায় যে আমাদের উন্নতি লাভের যে জায়গা আছে, সে জায়গায় আমরা ফোকাসড না। আমরা প্রত্যেকটা মানুষের মাথায় যদি এটা ঢুকাই দিতে পারি যে তুমি শুধুমাত্র নিজের প্রত্যেকটা ক্ষেত্র উন্নয়ন করো, কি উন্নয়ন করবা, তুমি সামাজিক সম্পর্ক মানুষের সাথে ভালো করো, যেটা হয় সেটা করো। তুমি ইকোনমিক্যালি যদি ভালো অবস্থায় থাকতে চাও, তুমি তাহলে অপরচুনিটি গুলাকে খোঁজো, পরিশ্রম করো, স্কিল গেইন করো। তুমি যদি পলিটিক্যালি অ্যাক্টিভ হইতে চাও, তাহলে পলিটিক্যাল নলেজ গুলো রাখো, কখন তোমার অধিকার আদায় হচ্ছে না সেই জিনিসগুলো ভালো, আইন কানুন সম্পর্কে ভালো ধারণা রাখো। তো এই প্রত্যেকটা কাজ যখন একটা মানুষ করে, একটা মানুষ যখন ধর্মীয় মূল্যবোধ গুলো ঠিক মতো নিজেদের মধ্যে ধারণ করে, অর্থাৎ তার ধর্মীয় বিভিন্ন রীতিনীতি সে পালন করে, তখন সে এমন একটা সিলিন্ডারের মধ্যে থাকে যে সে যেদিকেই তাকাবে সেদিকেই গ্রোথ। বিষয়টা ইন্টারেস্টিং যে আমরা নিজেদের যদি সবাই সেলফ ডেভেলপড হই, তাহলে দেশ অলরেডি ডেভেলপড হয়ে যাবে। মানে একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। আসলে সমাজের ক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমার পড়ালেখা যা বলে, প্রত্যেককে অ্যালট্রুইস্টিক হতে হবে, অর্থাৎ সবাই সমাজের জন্য কাজ করবে, অন্যের ভালোর জন্য কাজ করবে। এটা যেমন সত্যি, সবাইকে নিজের ভালোর জন্য কাজ করতে হবে, নিজেকে তো আপগ্রেড করতে হবে, স্কিলফুল করতে হবে। এখন এখানে এই
অল্ট্রুইস্টিক হওয়ার কনসেপ্টটা খুবই খুবই মজার। কারণ আমার দুইটা গ্রামের কথা যদি ভাবি, দুইটা গ্রাম, একটা গ্রামের নাম হচ্ছে হাওরপুর, ওকে, হাওরপুর। আর একটা হচ্ছে কুমিল্লার লালমাই। কুমিল্লার লালমাই লালমাই। লালমাই এই দুইটাই গ্রাম। এই যে হাওরপুর, হাওরপুর দুইটা কি একই জায়গার গ্রাম? না না, দুইটা আলাদা জায়গার গ্রাম। একটা সিলেটে, ওকে, আর একটা কুমিল্লায়। কুমিল্লাতে। তা হাওরপুর হচ্ছে যে জলে ঘেঁষা একটা গ্রাম, চারিদিকে ওয়াটার বডি, তার মধ্যে তাদের গ্রাম। তো সেখানে ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজ করে খায়। আর ওইখানে যে চেয়ারম্যান আছে সে নিজেকে হচ্ছে হত্যাকর্তা মনে করে, যখন ইচ্ছা যার ইচ্ছা জমি নিয়ে নেয়। এটা তো পুরো বাংলাদেশেরই আসলে সিচুয়েশন। এখন যখন একটু সমস্যা থাকে, নদীতে পানি থাকে না বা আরো বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি আসে, তখন তারা খুবই ভালো বলে একটা সিচুয়েশনে চলে যায়। এবং তাদের যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো না, তারা আসলে আলটিমেটলি ভালো কিছু করতেও পারে না। আর কুমিল্লার লালমাইয়ে যদি আরেকটা গ্রামের কথা আমরা ভাবি, সেটা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সেখানে লোকাল একজন বিজনেসম্যান, সে যখন খুবই ভালো করে, তখন সে নিজে একটা এনজিও খুলে, নিজে একটা সংগঠন খুলে, স্কুল গড়ে তোলে, কিছু ক্লিনিক গড়ে তোলে, নিজের চেষ্টায় কিছু রাস্তাঘাট গড়ে তোলে, বিভিন্ন মানুষের কর্মসংস্থানের জন্য কিছু ব্যবস্থা করে। তো দেখা যায় কি, এই যে পরোপকারী মানুষ, সে একাই কিন্তু দেখা যাচ্ছে 5,000 10,000 মানুষের জন্য কল্যাণ বই নিয়ে আসলো। এবং মাঝখান থেকে তো তারও লাভ হইলো। সে যে পুরো ইনস্টিটিউশন গুলো করলো, এখান থেকে তো কখনোই এরকম না যে তার জাস্ট লস হবে, না, লাভ হইতে পারে। তো দেখা গেল যে দুই এলাকায় দুইজন মানুষ, একজন শুধুমাত্র ক্ষতি করে গেল এবং একজন সমাজের জন্য উপকারী ভূমিকা পালন করে গেল। এই একজন মানুষ যেখানে 1000 জন মানুষের উপকার করতে পারে, সেখানে আমরা সবাই যদি সবার পরোপকারের কথা ভাবি, আমরা যদি নিজেদের ভালোটার পাশাপাশি যদি আরেকজনের ভালোটাও বিবেচনা করি, তখন আসলে আমাদের জাতিগত উন্নয়ন কেউ আটকাতে পারে না। তখন এটা আসলে একটা চেইন বন্ডিং এর মতো কাজ করছে। আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যে একটা মানুষ বিপদে পড়লে আমি সবার আগে হেল্প করতে যাব, তখন আমার উপকার করতেও আরেকজন মানুষ সবার আগে দৌড়ে আসবে। ভাই, আমরা যখন মূল্যবোধ কিংবা একে অপরের হেল্প করার বিষয়টা নিয়ে আলোচনা করছি, এখানে আরেকটা জিনিস আসতে পারে যে এখন তো গ্লোবালাইজেশন হয়েছে। আমরা মোটামুটি আমাদের ফোনের মাধ্যমে পৃথিবীর আরেক প্রান্তে কি চলতেছে, মানুষ কি করতেছে, এগুলো দেখতে পারি, বুঝতে পারি, শিখতেও পারি। তো এই গ্লোবালাইজেশন হওয়ার কারণে আমাদের মূল্যবোধ, অর্থনীতি, সামাজিক যেই রীতিনীতিগুলো আছে, ট্রেডিশন, এইসব জিনিসগুলোতে কি কি পরিবর্তন এসেছে? এটার আসলে ইফেক্টটা কি হয়েছে এইসব জায়গাতে? আসলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এই সব কিছুর কারণে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে কালচারাল হোমোজেনিটি। এটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষকে একই কালচারে অভ্যস্ত করার চেষ্টা করে। যেমন আমেরিকাতে ম্যাকডোনাল্ডস আছে, এখানের মানুষকেও ম্যাকডোনাল্ডস এর মতো খাবার দাবার খাওয়াইতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। আমেরিকাতে একটা মানুষ নেটফ্লিক্স দেখে, বাংলাদেশে বসেও আরেকটা মানুষকে নেটফ্লিক্স দেখার জন্য ইনফ্লুয়েন্স করা হয়। বাংলাদেশে কি 100 বছর আগে ম্যাকডোনাল্ডস বা নেটফ্লিক্স এসব কোনো কিছু ছিল না। তার মানে এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কন্টিনিউয়াসলি ওয়েস্টার্ন কালচারকে ফলো করছে, তার মানে ওয়েস্টার্ন কালচার আমাদের কাছে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের সকল কৃষ্টি কালচার ভুলে ওয়েস্টার্ন কালচারে নিজেদেরকে অভ্যস্ত করছি। এটার প্রধান দুইটা বিষয় আছে। এই দুইটা বিষয় জানতে হলে আমাদেরকে বুঝতে হবে নিও লিবারালিজম, মার্কেট সেন্ট্রিক ইকোনমি, আর আরেকটা বিষয় হচ্ছে কমোডিফিকেশন। এগুলো যদি একটু সহজ করে বলতেন। আসলে এগুলো একেবারেই নিও লিবারালিজম হচ্ছে এমন একটা ইকোনমি যেখানে একটা ইকোনমির সবকিছুই ডিফাইন হবে মার্কেটের দ্বারা। অর্থাৎ একটা জলের বোতলের দাম কত হবে সে নির্ধারণ করে দিবে দেশের জনগণও না, গভর্নমেন্টও না, নির্ধারণ করে দেবে মার্কেট। যেমন খুবই দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে আমি আপনি কতখানি ইলেকট্রিক বিল দিব সেটা বাংলাদেশের গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে না, আমি আপনিও নিয়ন্ত্রণ করি না। আমরা যতই বলি ডেমোক্রেসি, আমরা ভোট দিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করি, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে নিয়ন্ত্রণ করে কে? বিভিন্ন ওয়ার্ল্ডলি অর্গানাইজেশন, যেমন ইউনাইটেড নেশন, তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এরা নিয়ন্ত্রণ করে।
আসলে আমরা যে বলি যে আমরা স্বাধীন, আমরা কলোনাইজেশন থেকে মুক্ত হইছি, তো আসলেই তো আমরা তাহলে স্বাধীন না। আমরা একেবারেই কলোনাইজেশন থেকে মুক্ত হইনি। এটাকে আমরা এখন ইম্পেরিয়ালিজম বলতে পারি আর কি, সাম্রাজ্যবাদ এখনো। আর কারণ বড় বড় দেশগুলো তো কন্টিনিউসলি আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমেরিকা তো ইসরায়েলকে দিয়ে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে কন্টিনিউসলি মার খাওয়াচ্ছে। তার মানে কি এখন কি তাদের সাম্রাজ্যবাদে চলে গেছে? না, যায়নি। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা আমেরিকানরা ঘাঁটি গেড়ে বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের সেনা পাঠাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যে সাম্রাজ্যবাদটাকে কথা বলি সেটা সম্পূর্ণভাবে এক্সিস্ট করে, আমরা কোনোভাবে সেটা ঠেকাতে পারছি না। এবং এটা কি আসলে দুনিয়ার ইতিহাসে কখনো ঠেকানো গেছে কিংবা আগামীতে ঠেকানো যাবে? আর এটা যে থাকবে না, এটা কতটুকু রিয়েলিস্টিক? দেখেন, এখন যে হারে দেশে দেশে কোন্দল বাড়তেছে, পাওয়ার রিলেশনটা যেই হারে বাড়তেছে, সেক্ষেত্রে এই যে সম্পর্কের রেষারেষি বা ক্ষমতার লড়াই বাড়বে নতুবা কমবে না। আমি এটার কথা বলি নাই, আমি বলছি যে এই যে সাম্রাজ্যবাদী চিন্তা কিংবা ইম্পেরিয়ালিজম, এটা তো দুনিয়াতে সবসময় ছিল। যারা বড় তারা ছোটদের উপরে সবসময় ইয়ে করছে। সময়ের সাথে সাথে সিস্টেম চেঞ্জ হয়েছে, কলোনাইজ করার যেই মানসিকতা ওইটার আপলিফট হয়েছে ওই জিনিসটা, মানে আরও বেশি অভিনব পদ্ধতিতে ওরা ওইটা শুরু করছে। আগে ফিজিক্যালি আইসে করতো, এখন বুদ্ধিভিত্তিক সিস্টেম, মানে সব কিছু এমনভাবে ডেভেলপ করছে যে ওর বাইরে আমরা যাইতে পারবো না। তো এটা তো সবসময় এক্সিস্ট করতো। তো এইটা যে দুনিয়াতে থাকবে না, যে কেউ আপনাকে কোনো কিছু করতে বাধ্য করবে না, কিংবা এই যে যেই প্রভাব প্রতিপত্তি বড় দেশগুলোর কিংবা সুপার পাওয়ারগুলোর, এইটা দুনিয়া থেকে কখনো চলে যাবে কিংবা এটার এক্সিস্টই করবে না, এটা কি রিয়েলিস্টিক? এটা কি দুনিয়াতে সম্ভব? কিংবা এটা যদি না থাকে তাহলে দুনিয়া কি নিজের ইকোসিস্টেম ধরে রাখতে পারবে? এটা কি দুনিয়ার ইকোসিস্টেম না? দেখেন, এই যে ইউনাইটেড নেশন যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ফর্ম হলো, তখন তো তার উদ্দেশ্য ছিল যে তারা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে হতে দিবে না। কিন্তু যেসব দেশ ইউনাইটেড নেশনেরও সবচেয়ে বড় কন্ট্রিবিউটর, মনে করেন আমেরিকা সবচেয়ে বেশি ফান্ডিং দেয়, তারা তার মানে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠাতেও অনেক বেশি অবদান রাখছে। তারা কি ইউনাইটেড নেশনের যে মিশন গোল সেগুলো মানছে না? যুদ্ধ বিগ্রহ হবে না ইউনাইটেড নেশন অনুযায়ী যে দুনিয়াতে শান্তি বিরাজ করবে। তারা মানছে না। ফাইটার জেট 6th জেনারেশনে কিভাবে গেল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় তো 6th জেনারেশনে ছিল না। এখন এই যে যারা ব্যালিস্টিক মিসাইল কিভাবে পয়দা হইলো? যারা নিজেদেরকে আইন প্রণেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তারা তাদেরও প্রতিষ্ঠা করা আইনও মানে না। যখন তারা নিজেদের প্রতিষ্ঠা করা আইনই মানে না, সেক্ষেত্রে তাদেরকে আপনার কি দিয়ে আটকাবেন? যারা বলে যে যুদ্ধ বিগ্রহ বন্ধ করা উচিত, তারাই সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে করে, এবং তারা এই সব কিছু করার পরেও বলে যে তারাই শান্তিকামী। আপনি দেখেন আমাদের ইউথদের তো নিরস্ত্র করে ফেলছে। মানে আগে তো পুরো মানুষই মিলিটারাইজড হইতো, যে সবাই যোদ্ধা, পুরুষ মানে তুমি যোদ্ধা, তোমাকে যুদ্ধে যাইতে হবে, ফাইট করতে হবে, এই জন্যই তুমি দুনিয়ায় পয়দা হইছো। কিন্তু এখন বেশিরভাগ দেশের ইউথদেরকে কিংবা পুরুষদেরকে ডিমিলিটারাইজেশন করে ফেলা হয়েছে, যে এরা মোটামুটি একটা কাঠের লাঠি দিয়ে একটা মানুষের কেমনে পিটাইতে হয় এটা জানে না। যদি আমরা জানতাম তাহলে ছাত্রলীগ আমাদের পিটাইতে পারতো না, আমরাও ব্যাক টু ব্যাক ইয়েতে যাইতে পারতাম, ওদের সেম পরিমাণ পিটাইতে পারতাম, আমরা ওদের দেখে দৌড় দিতাম উল্টা দিকে। কারণ কি, আমাদের সব সময় শেখা হয়েছে পিস, আপনি মারামারি করবেন না, মারামারি খারাপ জিনিস। ভাই মারামারি তো খারাপ জিনিস আমার মনে হয় না। আপনি যদি কারোর মারতে না পারেন আপনাকে মায়ের খাইতে হবে, যেটা আমি নিজে ফেস করছি। আমি যখন ছোট ছিলাম আমি মারতে পারতাম না, আমার সবাই ধরে মারতো। ওই সময় যদি আমি মারতে পারতাম তাহলে তো আমার ধরে মারতো না, তাই না? তার মানে আপনার অবস্থা বাংলাদেশের মতো বলা যায়, ছিল এক সময়, নট নাও। মানে যারা আসলে মারামারি করতে চায় তারাই আমাদের শেখায় যে না ভাই, মারামারি তো খারাপ জিনিস, মারামারি করো না, এই সব ছুরি কাঁচি অস্ত্র রাইফেল এগুলো নিয়ে তুমি কি করবা? এগুলো যদি আমাদের কাছে না থাকে আলটিমেটলি লাভ তো কাদের? ওদের। যাদের অ্যামুনিশন কম খরচ হবে, যে এই পাশ থেকে তো বুলেট লাগবে না, তখন এই পাশ থেকে তো ইট লাগবে, তো লাভ তো ওদের। ওরাই আমাদের শেখাইতে আসে যে মারামারি করবা না। আমেরিকা ইরান যে যুদ্ধ হচ্ছে,
তারা ইরানকে পারমাণবিক শক্তি অ্যাটেইন করতে দিবে না। তো আমেরিকা কি তাদের পারমাণবিক সকল বোমা সমুদ্রে ফেলে দিয়েছে না মহাজগতে না পাঠিয়ে না দিয়েছে? না, সে বলে যে আমি শান্তি রক্ষার ক্ষেত্রে এটা ইউজ করব, কেউ যদি অ্যাটমিক বোমা মারতে চাই আমিও মারবো। তাহলে অন্য কেউ মারবে না, তুমি আগে ফেলে দাও, কেউ তো তারা তো তোমার কাছে অ্যাটমিক বোমা আছে, তুমি ভাই ফেরেশতা নাকি? আমার ভয় লাগে না? তুমি যদি কোনোদিন আমার উপরে মাইরা দাও তাহলে আমি কি হা করে দেখবো? তাই না? আমি তো বানাবোই। তো ওভারঅলি এসব বিষয়গুলোর কারণেই আমার মনে হয় না আর আসলে এরকম কোনো সময় আসা পসিবল যেখানে এই রাষ্ট্রীয় কোন্দলগুলো থাকবে না এবং পুরোপুরি সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনাও থাকবে না। আলটিমেটলি এটা ছিল, থাকবে, এটার মধ্যে দিয়েই পৃথিবীকে আগায় যাইতে হবে। এক্স্যাক্টলি। মানে পাওয়ার শিফটটা হইতে থাকবে, কিন্তু কেউ না কেউ এই কাজ করবে, দুর্বলরে মারবে, এটাই আসলে সিস্টেম। সিস্টেম আসলে মানুষ যা তৈরি করে তাই। মানুষ নিজেই যদি এরকম একটা সিস্টেম তৈরি করে তাহলে মানুষকে তো এই সিস্টেমের মধ্যেই সাস্টেইন করতে হবে। ভাই আপনাদের সোশ্যোলজির ক্ষেত্রে যদি আমরা মানে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করি, এই যে এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস খুব বেশি ছড়ায় পড়ছে অনেক আগে থেকেই, যে লিঙ্গ সমতা। একজন নারী এবং একজন পুরুষ সমাজে ইকুয়াল, তাদের মধ্যে কোনো অসমতা থাকবে না, সবাইকে সমান অধিকার সমান সুযোগ দিতে হবে। যেখানে পুরুষ জব করতে পারবে সেখানে নারীকেও জব করার সুযোগ দিতে হবে। তো এই বিষয়টা আপনাদের সোশ্যোলজির দিক থেকে যদি আমরা চিন্তা করি, সোশ্যোলজি এই বিষয়টা নিয়ে কি বলে? আসলে সমাজ বিজ্ঞান কখনো নারী এবং পুরুষ যে এক এই কথা কখনো বলে না, বা একদমই যে সমান এই কথাও বলে না। নারী এবং পুরুষের মধ্যে যে বৈশিষ্ট্যগত বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন আছে সেটাকে সোশ্যোলজি অ্যাকনলেজ করে। কিন্তু সোশ্যোলজি সমতার কথা যতবার নিয়ে আসে সেটা এই কারণে নিয়ে আসে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটি পরিবারের পুরুষ সদস্যরা যে পরিমাণ পুষ্টিকর খাবার পাচ্ছে সে পরিমাণ পুষ্টিকর খাবার নারী সদস্যরা পাচ্ছে না। যে পরিমাণ ত্যাগ তিতিক্ষার শিকার নারীরা হচ্ছে সে পরিমাণ ত্যাগ তিতিক্ষাতে পুরুষদেরকে যেতে হচ্ছে না। এবং নারীরা যে দুর্বল এবং নারীদের দুর্বলতার কারণেই যে সমাজের বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশনের শিকার বেশি হয়, সেক্ষেত্রে নারীদেরকেও যে অ্যাকনলেজ করা প্রয়োজন, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান কথা বলে যে নারীদেরকেও আসলে ইকুয়াল অপরচুনিটিটা থাকা প্রয়োজন, শিক্ষাটা থাকা প্রয়োজন, তাদেরও সুযোগ থাকা প্রয়োজন, তারাও স্কিলফুল হতে পারে, তারাও নিজেদের অধিকারটাকে আদায় করে দিতে পারে। কিন্তু সেই অধিকার কখনই এমন কোনো পর্যায়ে যাবে না যেটা সমাজের অশান্তির কারণ হবে, পারিবারিক অশান্তির কারণ হবে, বা সমাজের প্রথাগত নীতির বিরুদ্ধে যাবে। এটা এখন হয়তো বা বর্তমানে বিভিন্ন উন্নত সভ্যতায় অনেক মানুষ মনে করছেন যে বিভিন্ন ধরনের লিঙ্গ বৈষম্য আছে, কিন্তু সব ক্ষেত্রে তাদের মতামতের সাথে সোশ্যোলজি একমত না। ওকে, আপনি যে ফার্স্টে যে বিষয়টা বললেন যে সমান পুষ্টির বিষয়টা, এটা আমরা মিনা কার্টুনে দেখেছি। মিনা কার্টুনটা আসলে ছিল জাতিসংঘের দ্বারা তৈরি একটা কার্টুন, তাই না? আমি জাতিসংঘ ফান্ড করতে। হ্যাঁ, তো ওইখানে দেখানো হয়েছে যে রাজুকে একটা ডিম দেওয়া হইলে মিনাকে হাফ ডিম দেওয়া হইতো। তো স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখতে পাই ভাই এটা তো বৈষম্য, যে রাজু শুধু পুরুষ ছেলে এই জন্য রাজুরে তুমি একটা ডিম দিচ্ছ, আর মিনা শুধু মেয়ে হওয়ার কারণে মিনাকে হাফ ডিম দেওয়া হচ্ছে। এটা তো আপাত দৃষ্টিতে দেখে বৈষম্য মনে হয়, তাই না? কিন্তু আমরা যদি এই জিনিসটা এভাবে চিন্তা করি যে রাজু কালকে বড় হয়ে যে কাজ করবে, মিনা বড় হয়ে সে কাজ করবে না। আমি বলতেছি না মেয়েদের আসলে পুষ্টির দরকার না, অবশ্যই পুষ্টির দরকার এবং সমান পুষ্টির দরকার যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। আপনি ধরেন 2টা ডিম অ্যাফোর্ড করতে পারতেছেন, সেক্ষেত্রে আমি বলতেছি যে একটা ছেলেকে মোটামুটি একটা বয়স হওয়ার পরে শুধু নিজের না, নিজের পরিবারকে চালানোর জন্য, জীবিকার জন্য যাইতে হয়। তো সেক্ষেত্রে তার অবশ্যই ক্যালোরি বার্ন বলেন আর যে পরিশ্রম বলেন এটা অবশ্যই বেশি হয়, স্বাভাবিক। অন দ্য আদার হ্যান্ড মেয়ে অবশ্যই নিজের বাসার মধ্যে থেকে পরিশ্রম করেন, মেয়েরা অনেক বেশি পরিশ্রম করেন। তো এখানে আপনি যখন অ্যাফোর্ড করতে পারতেছেন না, আপনি যে দিক দিয়েই দেখেন, ধরেন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, সে যতটুকু পরিশ্রম করতেছে তার ধরেন ওয়াইফ আছে কিংবা বোন আছে বাসায়, সে কি সেম পরিমাণ পরিশ্রম করতেছে? এখন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন যে যখন আমি বেশি পরিশ্রম করি, দ্যাট মিনস আমার তো বেশি ইমিউনিটির দরকার, নাহলে তো আমি বাঁচবো না, নিউট্রিশনের দরকার। হ্যাঁ,
এখন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। যখন আপনি এফোর্ড করতে পারবেন না, তখন আপনি ছেলেকে একটা ডিম দিয়ে আপনার মেয়ে শিশুকে অর্ধেক ডিম দিতে পারেন কিনা? এখন আমি ফেয়ারের কথা বলি না, এটা আপনার কি বলবো মানে সীমাবদ্ধতা, আপনি পারতেছেন না 2টা ডিম অ্যাফোর্ড করতে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামীণ পরিবেশে একটা পুরুষ যে পরিমাণ ক্যালোরি দিনে খরচ করছে খুবই রাফ অ্যান্ড টাফ জবে, অনেক ক্ষেত্রে মেয়েরা সেই পরিমাণ কাজ না করেও এর চেয়ে বেশি ক্যালোরি বার্ন করে। কিভাবে? যেমন বিভিন্ন ধরনের ওয়ার্ক রিলেশন দেখানো হয়েছে, যেমন মেয়েরা কন্টিনিউয়াসলি রান্নাবান্না করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, কিংবা পানি, অনেক ক্ষেত্রে গ্রামে হচ্ছে পর্যাপ্ত খাবার পানির অ্যাভেলেবিলিটি থাকে না, অনেক দূর থেকে তাদেরকে পানি কলসিতে করে পানি আনা লাগতেছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাচ্চাদের খেয়াল নেওয়া, তাদের পিছিয়ে দৌড়াদৌড়ি করা, বা তাদের একটা লঙ্গার টাইম পিরিয়ড পর্যন্ত অ্যাক্টিভ থাকা লাগছে। দেখা যাচ্ছে পুরুষরা হয়তো বা রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছে বা ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকা লাগতেছে। এবং আরও একটা বিষয় আমরা টোটালি ইগনোর করে যাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটিসেই আমাদের শরীরে ক্যালোরি বার্ন করে না। আমরা যখন অনেক বেশি চিন্তা ভাবনা করি বা আমাদের মেন্টাল শ্রম যখন হয়, তখনও কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্যালোরি বার্ন হয়। মেন্টাল শ্রমের কথাও যদি আমরা বলি, যে একটা পরিবারে একটা মেয়ের মেন্টাল শ্রমের থেকে ছেলের মেন্টাল শ্রমে হওয়ার কথা কি বেশি না? কারণ ফ্যামিলি কিভাবে চলবে, কোথা থেকে রিসোর্স এসে ফ্যামিলি চলবে, আজকে আমি এটা খাচ্ছি কালকে আমি কেমনে খাবো, এটা তো ছেলেদেরই ক্যালকুলেট করতে হয়, কিংবা ছেলেদেরই চিন্তা করতে হয় যে ভাই আমার কালকের দিনটা কেমনে যাবে, আমার বউ বাচ্চা মা বাবা সবাইকে আমি কেমনে নিয়ে সামনে আগাবো কালকে। এই চিন্তা সাধারণত তো একটা মেয়েকে করা লাগে না। সো ব্রেনের দিক দিয়েও যদি আমরা চিন্তা করি, ক্রিটিক্যাল থিঙ্কিংও ছেলেদেরই কিন্তু বেশি করা লাগতেছে। আমাদের যে স্ট্যাটিস্টিক্স যা বলে বা সোশ্যোলজিক্যাল বিভিন্ন যে পেপারগুলো আছে, সেগুলো কখনোই এভাবে ছেলেদেরকে শুধুমাত্র লাইভলিহুডের কমপ্লিট দায়ভার দিয়ে তাদেরকে যে এক্সট্রা টোল বা বার্ডেন দেওয়া হয়, এটা দেওয়া হয় না। এখানে ধরে নেওয়া হয় যে একটা সংসারে যখন একজন মহিলা পুরো সংসারকে দেখভাল করেন, তখন তার মধ্যে ইকুয়ালি প্রত্যেকটা দায়িত্বই বন্টন হয়ে যায়। যে বন্টনের কারণে তাদেরও এমন পরিমাণ পুষ্টির দরকার, এমন পরিমাণ সাপোর্ট দরকার, যাতে তারা সুস্থ সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এটা অবশ্যই আমরা ম্যাক্সিমাম কেসেই দেখা যেতে পারে যে গরিব যেখানে পরিবেশ বা যেখানে আসলে পরিবারটাই অনেক বেশি গরিব, সেখানে হয়তো বা তারা অ্যাফোর্ড করতে পারে না। এই জিনিসটাকেই সোশ্যোলজিস্টরা রেকগনাইজ করে এবং এই জন্যই বিভিন্ন সোশ্যাল সেফটি নেট তৈরি করে। অর্থাৎ যারা আসলে, যেমন বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, যেমন ভিজিএফ, ভিজিডি। ভিজিএফ হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং, অর্থাৎ যারা আসলে নিজেদের খাদ্য সংস্থান করতে পারে না, তাদেরকে খাবার দেওয়া হয়। এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটি নেট আছে, এটার কারণই হচ্ছে এটা যে আমরা আসলে সমাজ ব্যবস্থার মধ্যে খুব ইন্ট্রিনসিকভাবে বোঝার চেষ্টা করি যে কার কোন রিকোয়ারমেন্ট এবং কোন রিকোয়ারমেন্টে গ্যাপটা পড়ছে। এই যে আমরা কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই ধরে নিলাম যে মেয়ে শিশুটার অর্ধেক ডিমই যথেষ্ট, এই অর্ধেক ডিম যথেষ্ট এটা আমি বলি নাই। তারা যে অর্ধেক ডিম পাচ্ছে, এই সিচুয়েশনটা অবশ্যই সোশ্যালিস্টরা দেখছে, এবং যেহেতু এখানে আরো অর্ধেক ডিমের ঘাটতি আছে, সেখানে তারা রিডিস্ট্রিবিউশনের কথা বলে। অর্থাৎ সেখানে বড় বড় যেসব দেশ আছে, উন্নত দেশ আছে, তাদের একটা দায়ভার থেকেই যায় যে ওই শিশুটি যেহেতু খাবার পেল না, তাদের উচিত তাদের ওয়েলথ থেকে, তাদের সম্পদ থেকে কিছুটা অংশ তাদের জন্য ব্যয় করা, যারা খাবার পাচ্ছে না। সেক্ষেত্রেই এই ইকুয়ালিটির কনসেপ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে তারাও ইকুয়াল পুষ্টিটা পায়। তাদেরকে হয়তো বা গায়ে গতরে কিংবা চিন্তা ভাবনাতে পুরুষের সমতুল্য হতে হবে না, কিন্তু তারা যেন পুরুষের সমান এনাফ এডুকেশন পায়, নিউট্রিশন পায়, সুযোগ পায় এবং কেয়ার পায়। তাদেরকে যেন প্রথম অবস্থাতেই ধরে নেওয়া না হয় যে তারা আসলে সবকিছুই অনেক কম ডিজার্ভ করে। এটা তো কখনোই না। এই কারণে ছেলেও মানুষ, একটা মেয়েও মানুষ। এই কারণেই আসলে সোশ্যাল ইকুয়ালিটির কনসেপ্টের মধ্যে এই জেন্ডার এডুকেশনটাও চলে আসে, যে জেন্ডার ইকুয়ালিটি, তারা সুযোগটা পাক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক চলে আসে, সেটা হচ্ছে ফেমিনিজম। যে প্রথম অবস্থায় সোশ্যোলজি যখন এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতো, তখন আসলে মেয়েদের কথা থাকতো না। পরবর্তীতে যখন মেয়েদের ইউনিক পার্সপেক্টিভটাকে তুলে নিয়ে আসা হয়েছে, তখন সেটাকে ফেমিনিজম বলা হয়। তো ম্যাক্সিমাম ফেমিনিস্টরাই বা যারা ফেমিনিজম তত্ত্বের পিছে আসলে পরিশ্রম করে, তারা এটা বলে না যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাই একমাত্র দায়ী। তারা এটা চায় যে মেয়েরাও এনাফ সুযোগ পাক,
পলিসি রিফরমেশনের মাধ্যমে তারাও সেই ধরনের সুযোগ সুবিধা পাক, এবং যদি তাদের সুযোগ সুবিধা পাওয়ার ঘাটতি থাকে সেটা রিডিস্ট্রিবিউশন হোক, অর্থাৎ উন্নত যে দেশগুলো আছে তারা যেন সেই সুযোগ তৈরি করতে বা সেই ঘাটতি পূরণ করতে কাজ করে। তো ওভারঅলি সোশিওলজি যেভাবে জেন্ডার ইকুয়ালিটি চাই সেটা আসলে ম্যাক্সিমাম ডেভেলপিং কান্ট্রির জন্যই খুবই নেসেসারি। আজকে ভাইয়ের কাছে আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের দেশে তো লুটপাট অবিরাম চলতেছে, অনেক অনেক দিন ধরে চলতেছে। তো এখনকার লুটপাটের মধ্যেকার সব থেকে হট টপিক যে সিলেটের সাদা পাথর চুরি হয়ে যাচ্ছে, যেই করুক যারাই করুক, এই যে সাদা পাথরের পাথরগুলো চুরি হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধানের জন্য সোশ্যোলজি আমাদের কি অফার করতে পারে? দেখেন, আমরা চাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। তো টেকসই উন্নয়ন শুধুমাত্র মানুষের উন্নয়ন ঘটালেই হয় না, এখানে আপনার পরিবেশের দিকটাও উপযোগী খেয়াল রাখতে হয়। আমাদের সাদা পাথরের যে পাথর উত্তোলন করার ধুমটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা কখনোই এরকম হওয়ার কথা না। দেখেন, পাথর খুবই ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে বড় বড় ব্রিজগুলোকে ইউজ করা হয়, ব্রিজগুলোতে ইউজ করা হয়। দেন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমরা তৈরি করি, যেমন কালভার্ট, দেন আমাদের ফ্লাইওভারগুলো, এগুলোতে সবগুলোতেই কিন্তু পাথরের প্রয়োজন হয়। তো পাথর আমাদের তো প্রয়োজন, কিন্তু পাথর কালেক্ট করার ক্ষেত্রে আমরা কখনোই এত দ্রুত সময়ে একটা খুবই রিনোন্ড টুরিস্ট স্পটের এত পাথর একসাথে আমরা কালেক্ট করতে পারি না। রাষ্ট্রের একটা সংবিধিবদ্ধ রুলস রেগুলেশন থাকবে, যার মাধ্যমে যারা চুক্তিভিত্তিক এই পাথর উত্তোলনের কাজ করবে তারা তাদের সিস্টেম অনুযায়ী একটা মাপকাঠি রেখে পাথরগুলোকে উত্তোলন করবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। কিন্তু আমরা রিসেন্ট টাইমে যেসব ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওগুলো দেখতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকা যেখানে পাথর দিয়ে ঘেরা ছিল, পুরো এলাকার পাথরই নেই এবং পুরোটাই একেবারে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। তো দেখেন, এখানে যেহেতু বড় বড় পাথরগুলোকে তুলে নেওয়া হলো, পরবর্তীতে যখন পানির স্রোত বেড়ে যাবে তখন এখানে কি হবে, যে ছোট ছোট বালুকণা সেগুলো ধুয়ে চলে যাবে, অর্থাৎ বিভিন্ন ধরনের নদী ভাঙনের সৃষ্টি হবে। এটা যেহেতু একটা টুরিস্ট স্পট ছিল, তো সেটা আমাদের অর্থনীতিতেও একটা বড় ভূমিকা পালন করতো। তো যখন আমরা পুরো জায়গাটাকে নষ্ট করে ফেললাম, তখন এটা আমাদের দেশের জন্য একটা বড় ক্ষতি। এবং এটা শুধুমাত্র এই এক জায়গায় হচ্ছে ব্যাপারটা সেরকমও না। আমরা নীতিগতভাবেই পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিতে পারছি না। যেমন সুন্দরবনের মতো জায়গা, যেখানে আসলে এটা আমাদেরকে বারবার বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা থেকে আসলে সেফগার্ড করে যাচ্ছে, সেসব জায়গায় আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প তৈরি করি, এটা আমাদের জন্য দুঃখজনক। এখানে পরিবেশের ক্ষতি হয়। এবং এই যে বনগুলোকে আমরা ধ্বংস করে ফেলছি, বন থেকে যে শুধুমাত্র আমরা বেনিফিটেড হই তা তো না, এখানে যে জীব বৈচিত্র্য, বিভিন্ন ধরনের পশু পাখি যারা এইসব বনে থাকে, তাদের জীবনযাত্রা তো ব্যাহত হয়, তারা তো বিলুপ্তির পথে। কারণ আমরা আমাদের বনগুলোকে সুন্দরভাবে ঠিকঠাক মতো আসলে খেয়াল রাখতে পারছি না। আমাদের যে বড় বড় বন আছে, শালবন বা বিভিন্ন ন্যাশনাল যে ফরেস্টগুলো ছিল, সেখানেও কিন্তু আগে অনেক পশু পাখি ছিল, কিন্তু এখন আপনি যদি যান সেখানে যেয়ে দেখবেন যে কোনো পশু পাখি নাই বা বিরান ভূমি হয়ে যাচ্ছে। তার কারণ আমরা আসলে বুঝি না যে আমাদের লিমিটটা কতখানি। আমাদের পৃথিবীতে আমরা ছাড়াও যে আরো অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তু বসবাস করে, তাদেরও যে একটা আবাসস্থল দরকার, সেটা আমরা কখনোই রেকগনাইজ করতেছি না। আমরা সবসময় তাদের আবাসস্থলে যে হামলা করছি, তার কারণে যা হওয়া তাই হচ্ছে, পরিবেশের তো ক্ষতি হচ্ছেই এবং জীব বৈচিত্র্যেরও বিলুপ্তি ঘটতেছে। তো সোশিওলজি এটাই প্রপোজ করে যে আমরা আমাদের প্রয়োজনগুলোকে অবশ্যই মিট আপ করবো, কিন্তু এটাও চিন্তা ভাবনা করে দেখবো যে পরবর্তী সময়ে ফিউচারে যেন অন্যান্য যারা মানুষ পৃথিবীতে আসবে তারাও তাদের প্রয়োজনগুলোকে মিট আপ করতে পারে, সবকিছুই যেন খুব দ্রুত ধ্বংস না হয়ে যায়। ভাইয়াকে আজকের পডকাস্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি। দর্শকদের উদ্দেশ্যে সবার জন্য শুভকামনা থাকলো এবং আসসালামু আলাইকুম। আলোচনা করার আরও অনেক কিছুই ছিল, কিন্তু সময় সীমাবদ্ধতার কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ডটকাস্টের সাথেই থাকবেন। ধন্যবাদ।